আবার কুয়াশা জমতে শুরু করেছে। কনি জানালার দিক থেকে মুখ সরালো। তুমি নিরাপদে থাকবে তো? দুশ্চিন্তা করো না। টেবিল থেকে চামড়ার কভারে বাঁধালো স্ক্রিপ্ট তুলে নিল জ্যাং। ভিজিনি কি বলেছে তা তো তোমাকে বলেছি। পল মর্গ্যান আমার সাথে রিহার্সেল করবে, তাই কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। আমি তোমার মতিগতি বুঝি না। কনি মাথা ঝাঁকালো। সারা বিকাল ধরে আমাকে বোঝালে তুমি আর এসবের মধ্যে নেই, এখানে সুযোগ খুঁজতে গিয়ে কোনো লাভ নেই ইত্যাদি। কিন্তু ভিজিনি ফোন পাওয়ার সাথে সাথে আবার গলে গেলে এখনই ছুটে যাওয়ার দরকার কি? আগামীকাল সকাল পর্যন্ত ওকে অপেক্ষা করতে বললেই হতো। তখনও আমরা রিহার্সাল চালিয়ে যাব। পার্স হাতে দরজার দিকে পা বাড়ালো জ্যাং। বুঝতে পারছো না, ছবির কার্যক্রম শিডিউল অনুযায়ী এগোচ্ছে। কনি দরজা খুলে বাইরে বেরোলো। কুয়াশার চাদরে ঢেকে আছে চারদিক। চলো তোমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এইটুকুই তো রাস্তা। জ্যাং মৃদু হাসল। ধন্যবাদ কনি, এই জন্যই তোমাকে এত পছন্দ আমার। গাড়িতে উঠে পড়ল জ্যাং। ইঞ্জিন চালু করার শব্দ ভেসে এলো কনির কানে। সেই শব্দ ছাপিয়ে আরো জোরে চিৎকার করল সে। কথা দিচ্ছ কিন্তু, সাবধানে থাকবে। তুমিও সাবধানে থেকো। কনি মাথা নাড়ল। চিন্তা করো না, তুমি ফেরার আগ পর্যন্ত আমি দরজায় তালা দিয়ে রাখবো। আর যদি কিছু ঘটে যায়? কিছুই ঘটবে না। ব্রেক ছেড়ে দিয়ে গাড়িটাকে ড্রাইভওয়ে বরাবর নামিয়ে নিল জ্যাং। হাত নেড়ে বিদায় জানিয়ে কনিকে ঘরের ভেতর ঢুকতে দেখা গেল। বন্ধ হয়ে গেল দরজা। পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলল ও। কুয়াশা আরো ঘন হয়ে আসছে। খুব সাবধানে গাড়ি চালাচ্ছে জ্যাং। আশেপাশে অন্য কোনো যানবাহন দেখা যাচ্ছে না। পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা বোধ হয় আজ রাতটা নিজেদের বাড়িতেই কাটিয়ে দেবে। পরিবারের সদস্যরা একসাথে আড্ডায় মেতে উঠবে। বাচ্চারা টেলিভিশনের সামনে হই হুল্লোড় করবে। খোলা একটা গ্যারেজের সামনে দিয়ে যাবার সময় ভেতরে এক ভুঁড়িওয়ালা লোককে দেখতে পেল ও। টি শার্ট পরা লোকটা যান্ত্রিক করাত হাতে কাঠ কাটছে। পাশেই একটা বেঞ্চের উপর বিয়ারের ক্যান রাখা। একটা ডালমেশিয়ান কুকুর নিচে বসে মালিককে কাজ করতে দেখছে। পেছনের আরেকটা বাড়ি থেকে জোরে গানের আওয়াজ শোনা যাচ্ছে। আমি তোমার মতিগতি বুঝি না। কনির কথাটা কানে বেজে উঠল। এখানে বোঝার কি আছে? যেন ভয় পেয়েছিল বাবারই কথা একটা উন্মাদ বিড়াল খুন করে বেড়াচ্ছে। এমন কথা শুনলে কে না ভয় পায়? তবে সেটা গত রাতের কথা। এরপর থেকে কোনো দুর্ঘটনার কথা শোনা যায়নি। উল্টাপাল্টা কিছু হবে বলেও মনে হচ্ছে না। আর হ্যাঁ, ইদানিং আশেপাশে উন্মাদ লোকের অভাব নেই। সাবধানে থাকাটা জরুরি। তবে সাবধানতা অবলম্বন আর বাড়াবাড়ি উদ্বেগের মাঝে পার্থক্যটা বুঝতে হবে। বদ্ধ দরজার পেছনে নিজেকে লুকিয়ে রেখে জীবন কাটানো সম্ভব না। এই সহজ কথাটাই কনি, রয় এবং ডাক্তার ক্লেইবর্ন বুঝতে পারছেন না। শনিবার রাতটা চার দেয়ালের ভেতর আবদ্ধ অবস্থায় পার করতে চায় না জ্যাং। নিজের জীবনকে উপভোগ করার জন্য কি করতে হবে তা ওর জানা আছে। ভিজেনি লোভী হতে পারে, তবে বোকা নয়। সিনেমার কাজ পূর্ণোদ্যমে চলার খবর পেয়ে সুর বদলেছে লোকটা। উন্মাদিনী ওর জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই জ্যানকে খুব প্রস্তাব দিয়ে নিজের পায়ে কুড়াল মারবে না সে। মর্গ্যানের সাথে রিহার্সেলের জন্য ডাকার ঘটনাটা থেকে সহজে বোঝা যায়
ব্যবসায়িক দিকটা ওর মাথায় আছে, আর নিরাপত্তার বিষয়ে মিথ্যে বলেনি সে। স্টুডিওতে ঢোকার মুখে দুজন লোককে গেটে দাঁড়ানো অবস্থায় দেখতে পেল জ্যান। কম বয়স্ক গার্ড বেশ সতর্কতার সাথে ওর স্টিকার পরীক্ষা করে ভেতরে ঢুকতে ইশারা করল। গাড়ি পার্ক করার পর স্টেজ 7-এর রাস্তা ধরে এগোনোর সময় চাক গ্রোসিঙ্গারকে দেখতে পেল ও। কাঁধের হোলস্টারে রিভলভার গুজে রাখা। জ্যান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার আর বিপদের সম্ভাবনা নেই। আজ রাতে তো নয়ই, এমনকি আর কখনোই নয়। শুভ সময় আসন্ন, সবকিছুর জন্য এখন সে প্রস্তুত। কুয়াশা ভেদ করে জ্যান দেখতে পেল সাউন্ড স্টেজের বড়সড় দরজাগুলোর বন্ধ করে রাখা। পাশের ছোট্ট দরজাটার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে সেন্ট ভিজিনি। একদম সময় মতো এসেছ, সে বলল। ভালো লক্ষণ, কি বলো? জ্যান মাথা নাড়ল। আগে থেকে ঠিক করে রেখেছিল ভিজিনির সব কথায় সম্মতি জানাবে, তবে একটু সাবধানে। নিয়ন্ত্রণে রাখতে হবে সবকিছু। ভীত বিড়ালের মতো হওয়া চলবে না। বিড়ালের কথা ভুলে যাও, নিজেকে বোঝালো সে। ওসব চিন্তা করে আর লাভ নেই। সবকিছু ঠিকঠাক আছে এখন। ভিজিনি একপাশে সরে গিয়ে স্টেজের দিকে ইঙ্গিত করল। জ্যান প্রবেশ করার পর বন্ধ করে দিল দরজাটা। ক্লেবন গাড়িতে বসে অপেক্ষা করছেন। পাহাড়ের উপর কুয়াশা জমাট বেঁধে ভারী হয়ে আছে। অর্ধবৃত্তাকার ড্রাইভওয়েটার দিকে তাকালেন তিনি। সীমানার ওপারে কি আছে বোঝার কোনো উপায় নেই। ক্লেবন ঘড়ি দেখলেন, 8:05। রয়্যামেস কোথায়? হাতল ঘুরিয়ে জানালা নামালেন তিনি। আরেকটা গাড়ি এগিয়ে আসার শব্দ কানে এলো, কিন্তু নিচের রাস্তায় কিছু দেখা গেল না। কিছুক্ষণ পর তিনি খেয়াল করলেন শীতে কাঁপতে শুরু করেছেন। বাধ্য হয়ে জানালাটা বন্ধ করে দিলেন আবার। আধার আর স্যাঁতসেঁতে কুয়াশার বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে পাতলা কাচের জানালা। তবে কুয়াশার আড়ালে কি লুকিয়ে আছে সে দুশ্চিন্তাকে থামিয়ে রাখতে পারেনি। সেই দুশ্চিন্তা কুয়াশার চেয়ে শীতল, রাতের চেয়েও অন্ধকার। ছুরি হাতে ঘুরে বেড়াচ্ছে নরম্যান। ওর উপস্থিতি অনুভব করতে পারছেন তিনি। বুঝতে পারছেন আশেপাশেই কোথাও অপেক্ষা করছে লোকটা। কল্পনা শক্তি ক্ষতিকর নয়, কিন্তু তাকে নিয়ন্ত্রণহীন হতে দেয়া বড়ই ক্ষতিকর। উপদেশ হিসেবে ভালো, তবে এর মানে কি? কল্পনা কাকে বলে, আর চিন্তা ভাবনার সাথে তার পার্থক্যই বা কি? অনুভূতির মতোই একটা স্বাভাবিক বৈশিষ্ট্য কি এটা না? তবে উত্তরটা তার জানা নেই। এত বছর পরে এসেও তিনি সঠিকভাবে সবকিছু সংজ্ঞায়িত করতে পারবেন না। ইঙ্গিত, বিভ্রান্তি, ভ্রম। কজিত আর্গুসামো, আমি ভাবি আমি আছি, কিন্তু আমিটা আসলে কি? যুক্তিতর্ক দ্বারা পরিচালিত এক মানুষ, কিন্তু মানুষ তো আসলে যুক্তিসম্পন্ন প্রাণী নয়। অন্তত এতদিনের অভিজ্ঞতা তাকে সেটাই শিখিয়েছে। মানুষ বেঁচে থাকে তার সহজাত প্রবৃত্তি আর অনুমান শক্তিকে কাজে লাগিয়ে। তিনি নিজেও এর ব্যতিক্রম নন। নিজেকে সারানোর ক্ষমতা তার নেই, কারণ নিজেকে তিনি ঠিকমতো চেনেন না। চেতনাই মানুষের কাছে সব, তবে তা তো এক অস্থায়ী ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতি মাত্র। ঘুমের সময় আমরা তাকে হারিয়ে ফেলি। নেশাজাত দ্রব্য তার পরিবর্তন ঘটায়। আবেগের বশবর্তী হয়ে তার বিকৃতি সাধন করি। বিবেকের কাছে হার মেনে আত্মসমর্পণে বাধ্য হই। চেতনা আসলে পাতলা কাচের জানালাটার মতোই, বাইরের কুয়াশার বিরুদ্ধে যা দুর্বল প্রতিরক্ষা সৃষ্টি করতে পারে, তবে কুয়াশার চিরন্তন অস্তিত্বকে মুছে দিতে পারে না।
যুক্তি তাত্ত্বিক আলাপ আপাতত ভুলে যাওয়া যাক, কুয়াশার আড়ালে লুকায়িত বাস্তবকে খুঁজতে হবে। ক্লেবন দীর্ঘশ্বাস ফেললেন। গত রাতের ঝাপসা কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসা দৃশ্য তার মানসপটে ভেসে উঠল। গাছের নিচে জড়সড় হয়ে থাকা বিড়াল, ছুরি হাতে দাঁড়িয়ে থাকা মানুষ। জ্যানের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল নরমান। তার বদলে বিড়ালের শরীরে ঢুকিয়ে দিয়েছিল ধারালো অস্ত্র। কেন নয়, অন্ধকারে সব বিড়ালই ধূসর। কাচের জানালায় ঠক ঠক করে শব্দ হলো। তিনি ঘুরে দাঁড়ালেন। হাত সরে গিয়ে নিচু হয়ে থাকা একটা মুখের দেখা পেলেন। শুনছেন? উঠে পড়ুন, বলল রয় এমএস। গাড়ির দরজা খুলে নেমে পড়লেন ক্লেবন। আমি ঘুমিয়ে পড়িনি, বললেন তিনি। একই সাথে নিজেকে তার চিন্তার সার্থকতা বোঝালেন। চেতনাকে হারিয়ে ফেলা কতই না সহজ। এমএস গাড়ি চালিয়ে এখানে এসেছে। তিনি ঘুণাক্ষরেও টের পাননি। কুয়াশার আড়াল থেকে যে কেউ বেরিয়ে আসতে পারত, এমনকি নরমানও। এসব চিন্তা ভাবনাকে জোর করে মাথা থেকে সরিয়ে দিলেন তিনি। ঘড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করলেন, 8:10। তুমি দেরি করে ফেলেছ। সেজন্য দুঃখিত। এমএস মুখ খুলল। আজকে রাতটা কেমন যেন স্বেচ্ছেতে। ক্লেবন সামনের দরজার দিকে এগোতে শুরু করলেন। ব্যাপার না, চলো ভেতরে যাই। অন্তত পক্ষে এক কাপ কফি তো খাওয়াবে ড্রিসকল। এমএস তাকে অনুসরণ করল। পাশে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই ভেতর থেকে সুমধুর রিনঝিন শব্দ ভেসে এলো কানে। কয়েক মুহূর্তের জন্য তারা অন্ধকারাচ্ছন্ন জায়গাটায় দাঁড়িয়ে রইল। আবার কলিং বেল চাপল এমএস। রিনঝিন শব্দের প্রতিধ্বনি শোনা গেল আগের মতোই, কিন্তু কেউ সাড়া দিল না। এসবের মানে কি? এমএস বিরক্ত হল। আপনার কি মনে হয় আমাদেরকে ইচ্ছে করে দাঁড় করিয়ে রাখা হচ্ছে? আমি সন্দিহান। ক্লেবন পর্দায় ঢাকা জানালার দিকে তাকালেন। ভেতরে বাতি জ্বলছে। এমএস মুঠ পাকিয়ে সজোরে ঘুষি মারল দরজায়। ধাক্কা খেয়ে নড়ে উঠল দরজাটা। ভেতরের দিকে খুলে গেল। খোলাই ছিল, বলল সে। আসুন ঢুকে পড়ি। ভেতরে পা দিতেই সাদা রেলিং দেয়া পেঁচানো সিঁড়ি চোখে পড়ল। দোতলা বাড়িটা তাদের অভ্যর্থনা জানাচ্ছে। হলঘরের প্রবেশ মুখে আলোতে ঝলমল করছে। রয় এমএস মুখের কাছে দুহাত জড়ো করল। কেউ আছেন? কোনো উত্তর নেই। তাই বলে নীরবতা বজায় নেই সেখানে। ডান পাশের দরজার ওপাশ থেকে মৃদুস্বরে সঙ্গীতের আওয়াজ ভেসে আসছে। আমাদের কথা শুনতে পাচ্ছে না, ক্লেবন বললেন। টেলিভিশন দেখছে বোধ হয়। ভেতরে ঢুকে পড়ল দুজন। কার্পেটে মোড়ানো সিঁড়ি বেয়ে নিচের ড্রেনের দিকে এগোলো। জায়গাটা একদম ফাঁকা, তবে ওয়াল স্ক্রিন চালু করা আছে। সেই সাথে ভেসে আসছে সিম্ফনি অর্কেস্ট্রার সুমধুর সুর, দ্য পাইনস অফ রোম। আমাদের আগে কেউ এসেছিল এখানে। কফি টেবিলের পাশে সাজানো চেয়ারগুলোর দিকে তাকালেন ক্লেবন। টেবিলটা ঘরের একদম মাঝখানে, তার উপর কয়েকটা গ্লাস আর ছাইদানি ছড়িয়ে ছিটিয়ে রাখা। যেই আসুক, সে আর এখানে নেই। কুয়াশায় ঢাকা কাচের দরজার ওপারে দেখার চেষ্টা করলো এমএস। ঘরের আরেক প্রান্তে ছোট্ট একটা দরজা দেখা যাচ্ছে। টয়লেটে আছে বোধহয়। নিচের হলঘর পেরিয়ে হাতের বাম দিকে অবস্থিত বাথরুমের দরজা খোলা। সেখানেও কেউ নেই। উল্টো দিকের শোবার ঘরেরও একই অবস্থা। এমএস ভেতরে ঢুকে জাকালো সাজসজ্জা পর্যবেক্ষণ করতে লাগলো। আয়নাগুলো দেখেছেন? জায়গাটাকে খেলাঘর বলে মনে হচ্ছে। ক্লেবন মাথা নাড়লেন। ঘুরে তাকাতে যাবেন,
এমন সময় MS হল ঘরের দিকে পা বাড়ালো। ঘরের দূরবর্তী প্রান্তে আলো জ্বলতে দেখা যাচ্ছে। ডাক্তারকে পাশে দেখতে পেয়ে থেমে গেল সে। নিচের রান্নাঘরের দিকে তাকালো দুজন। অন্যান্য ঘরের মতো রান্নাঘরটাও বিশাল আকৃতির এবং অতি মাত্রায় সুসজ্জিত। মেঝে থেকে শুরু করে স্তম্ভগুলোতে দামি ও কাঠের কারুকাজ দেখা যাচ্ছে। দেয়ালের তাক, কাপবোর্ড, ক্যাবিনেট, সিঙ্ক, রেফ্রিজারেটর সবখানে ওক নির্মিত প্যানেল। ঘরের মৃদু আলোকসজ্জাকে যেন শুষে নিচ্ছে খয়েরি কাঠ। ওদিকে ঘরের মাঝখানে অবস্থিত তাকে ঝুলানো ধারালো ছুরি আর চামচের সারি থেকে তীব্র আলো বিচ্ছুরিত হচ্ছে। চকচকে ধাতব সরঞ্জামের দিকে তাকিয়ে স্টুডিও পপ ডিপার্টমেন্টের অস্ত্র সম্ভারের কথা মনে পড়ল ক্লেবর্নের। তবে এখানকার ছুরিগুলোর শুধুমাত্র সাজসজ্জার অংশ নয়, নকল নয়, ওগুলোর নিচে অবস্থিত ও কাঠের বিশাল ব্লকটা। সেকেলে ধাঁচের কসাইদের ব্লক এটা। একটা গরুর 1/4 সহজেই আটানো যাবে। একপাশে ফেলে রাখা কাটারিটা সে কাজের জন্য যথেষ্ট উপযোগী। অবশ্য কাজটা আগেই করে ফেলা হয়েছে। কসাইয়ের ব্লকের উপর রক্তাক্ত মাংসের তালটা আসলেই মার্টি ড্রিসকলের কাটা মাথা।